দর্শক, ইস্পাহানি মির্জাপুর মুক্তবাক চা মুক্তবাকে আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছে মোর্শেদ হাসিব। আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাকে। সাথে আছে আমি মোর্শেদ হাসিব। আজকে আমরা কথা বলবো লু এবং রাজনীতি নিয়ে, ডেফিনেটলি বাংলাদেশের রাজনীতি নিয়ে। আমাদের সাথে কথা বলার জন্য দুজন বিশেষ অতিথি আছেন আমাদের সাথে আছেন সদ্য সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং রাজশাহী 6 আসনের এমপি জনাব শাহরিয়ার আলম। স্বাগত আপনাকে। ধন্যবাদ। এবং আমাদের সাথে আছেন রাহেদ এজাজ, বিশেষ প্রতিনিধি দৈনিক প্রথম আলো। আপনাকেও স্বাগত। শাহরিয়ার আলম, আপনার কাছ থেকে আসতে চাই। ডোনাল্ড লু এই নিয়ে একাধিকবার আসলো, আগে দুবার এসেছেন, হয়তো সামনে আবারও আসবেন। এবং প্রতিবারই উনি আসলেই, শুধু উনি যখন আসেন তখন আলোচনাটা নানান রকম হয়। ওনার সাথে আগে পরে যারা আন্ডার সেক্রেটারিরা আসে তখন একরকম হয়, উনি আসলে আলোচনাটা অন্যরকম হয়ে যায়। এবং দুটো বড় রাজনৈতিক দলই তাকে নিয়ে এক ধরনের টানাটানি শুরু করে। কেউ তাকে ব্যাশিং করে, কেউ তাকে প্রেস করে, কেউ তাকে সেভিয়ার মনে করে, কেউ তাকে থ্রেট মনে করে, সেটা বলবো না, কিন্তু নানান ধরনের আলোচনা আছে। মানে তাকে নিয়ে এত আলোচনা কেন? ধন্যবাদ আপনাকে এবং চ্যানেল 24-এর দর্শকদেরকে। এই টানাটানিতে বাংলাদেশ আওয়ামী লীগ নেই এবং এই ধরনের ফরেন ডিপ্লোম্যাটদেরকে নিয়ে বা বিদেশি রাষ্ট্রকে নিয়ে বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে তাদেরকে দিয়ে কিছু বলানো, এটা সুনির্দিষ্টভাবে আপনারাও রিপোর্ট করেছেন একাধিকবার। আমি আমার কার্যকালীন সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনেক এভিডেন্স দিয়েছি, তথ্য প্রমাণ উপস্থাপন করেছি যে গত নির্বাচনের আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল লন্ডন থেকে, নিউ ইয়র্ক থেকে কি পরিমাণ টাকা দিয়ে কত মানুষকে ক্রয় করার চেষ্টা করেছেন, কতজন লবিস্টকে নিয়োগ করেছেন। আমাদের সাথে পৃথিবীর সকল দেশের রাষ্ট্রই, এমনকি আমরা যাদের কাছ থেকে যুদ্ধ করে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে রাষ্ট্র স্বাধীন করেছিলেন বঙ্গবন্ধু, সেই দেশের সাথেও একটা ন্যূনতম সম্পর্ক রয়েছে, ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ রয়েছে। আর সেই জায়গায় মার্কিন যুক্তরাষ্ট্র তো একটা বৃহৎ অর্থনৈতিক অংশীদার, বাংলাদেশি পণ্যের বড় বাজার। এবং বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত বিশেষ করে 15 বছরের ধারাবাহিকতায় যে ভৌগোলিক অবস্থানটি ছিল, সেই ভৌগোলিক অবস্থানের সাথে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, বাংলাদেশকে যে কোনো দেশের একেবারে সূঁচ থেকে শুরু করে সেই বিশাল বোয়িং উড়োজাহাজ পর্যন্ত, এবং তারও পরে ফাইটার জেট বা সাবমেরিন বা আরও অনেক এক্সপেন্সিভ আর্মস অ্যান্ড অ্যামুনিশনের একটা বাজার তৈরি হয়েছে। তো এই কারণে বাংলাদেশের সাথে সকলেই সম্পর্ক সুদৃঢ় করতে চান। তবে ঐতিহাসিকভাবে একটা বিষয় তো আমরা দেখেছি, এটা বলতেই হবে, সেটি হলো প্রতিটি নির্বাচনের বছরেই এই ধরনের কিছু কর্মকাণ্ড পরিলক্ষিত হয়। এই নির্বাচনে অতটা না হলেও অতীতের নির্বাচনগুলিতে একাধিক রাষ্ট্রের দূতাবাসের কর্তা ব্যক্তিদেরকে একত্রিত হয়ে বাংলাদেশের নির্বাচনের গতি প্রকৃতি নির্ধারণ করে দেওয়া মতো একটা পরিবেশ তারা তৈরি করার চেষ্টা করেছিলেন। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার দৃঢ়চেতা নেতৃত্ব এগুলিকে সামলে, একেবারে উপেক্ষা করে আমি বলবো না, কারণ তারা তাদের নির্বাচনের আগে যে এজেন্ডাগুলি থাকে তার মধ্যে সকলের আগে যেটা বলেন যে একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন, এটার মোড়কে তারা তাদের আভ্যন্তরীণ নিজস্ব অনেক এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা যে করেন না, এটা কেউ উড়িয়ে দিতে পারবেন না। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিজ্ঞ নেতৃত্ব, দৃঢ়চেতা নেতৃত্ব এগুলিকে সামলে বাংলাদেশকে স্থিতিশীল রেখেছে, সামনের দিনেও রাখবে। মানে এবারে নির্বাচনের আগে তেমন কোনো চাপ ছিল না, আপনি বলছেন? না, চাপ প্রয়োগ করার চেষ্টা করা হয়েছিল অবশ্যই, কিন্তু পরবর্তীতে সেটা আর ধোপে টেকেনি আমাদের বাংলা ভাষায় বলতে গেলে। টিকলো না? আপনাদের মেকানিজমটা কি ছিল? না, মেকানিজম কি ছিল এটা তো আর এই স্বল্প সময়ে টকশোতে কতটুকু বলাটা সমীচীন হবে সেটাও দেখতে হবে। কারণ একটা রাষ্ট্রের উদ্দেশ্য, লক্ষ্য আমরা আভ্যন্তরীণভাবে যতটাই জানি না কেন, বাস্তবতার নিরিখে সব কিছু সামনে আনা যায় না। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী নিজেই একাধিক বক্তব্যে, সংসদে, নির্বাচনী জনসভায়, এমনকি দ্বিপাক্ষিক বৈঠকে, এমনকি আপনাদের সাথে, সাংবাদিক সমাজের সাথে আলোচনায় এবং বিভিন্ন সফরের শেষে যে প্রশ্নোত্তর পর্বগুলি হয় সাংবাদিকদের ব্রিফিংয়ে বা বিদেশি সংবাদ মাধ্যমে, তিনি এটা বলেছেন। এটা কিন্তু কারো অজানা নয়, বঙ্গবন্ধু কন্যা কাউকে ভয় করেন না। কিন্তু
এই সফর নিয়েও যে একটা অমূলক কি বলবো একটা বাড়তি আগ্রহ সৃষ্টি হয়েছে মিডিয়াতে বা করা হয়েছে, এবং খুব অবাক লাগছে যে একটু আগে আলাপ করছিলাম আপনার সাথে, যে বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুক বলেছেন যে ডোনাল্ডুর সাথে বা মার্কিনীদের সাথে তাদের কোনো লেনদেন নেই বা তিনি তাদের দিকে তাকিয়ে থাকেন না, কিন্তু পয়সা দিয়ে তাদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা তারা করেছিলেন। তো একটি নির্বাচনের মধ্যে দিয়ে যে সরকার গঠিত হয়েছে এবং এই নির্বাচনটির কারণে এই সমস্যাগুলি একেবারে দৃশ্যপট পাল্টে দিয়েছে, এবং যারা অপরাজনীতি করেছেন, আমি অপরাজনীতি সেটাকেই বলছি, যেটি হলো জনগণের কাছে না গিয়ে যারা বিদেশে ধর্ণা দেন। তো এই রিয়ালাইজেশনটা যদি খুব মন থেকে বলে থাকেন জয়নুল আবেদিন ফারুক, এখানে বিএনপি প্রতিনিধি থাকলে ভালো হতো, নেই কেউ, এটা ওয়েলকামিং একটা রিমার্কস আমি বলবো। কিন্তু এই সফরের বিষয়ে একটি কথাই বলতে চাই যে প্রেসিডেন্ট বাইডেন মাননীয় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে যে চিঠিটি লিখেছিলেন, সেই চিঠিতেই কিন্তু আভাস ছিল একটি, যে তারা একটা রিসেট বাটন প্রেস করতে চাচ্ছেন, যে বাংলাদেশের সাথে নতুন করে সম্পর্ক উন্নয়নের একটা প্রচেষ্টার ইঙ্গিত কিন্তু সেই চিঠির ল্যাঙ্গুয়েজে ছিল। এবং আমার মনে হয় যে এই একই বার্তা এই অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এই রিজিয়নের মার্কিন প্রশাসনে যিনি এসেছেন ডোনাল্ডো, বাংলাদেশে এসেছেন, এই অঞ্চলে দীর্ঘদিন তিনি কাজ করেছেন, দিল্লিতে কাজ করেছেন, এবং বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার একাধিক রাষ্ট্রের আভ্যন্তরীণ রাজনীতি নিয়ে এবং বাস্তবতা নিয়ে তার যথেষ্ট জ্ঞান রয়েছে বলে আমি মনে করি, এবং বাস্তবতার নিরিখে তিনিও সেটা বলবেন হয়তো আপনাদের সাথে যখন ইন্টারাকশন। রাইট, জনাব রাহিদ এজাজ, যেটি ওনাকে শুরুতে কোশ্চেন করেছিলাম যে একটা গ্রুপ ব্যাশিং করছে, যদি ওনারা এখন স্বীকার করছেন না, আর একটা গ্রুপ সেভিয়ার মনে করছে, কিন্তু দিন শেষে সে একজন মার্কিন শীর্ষ কূটনৈতিক, সে সেভিয়ার কতটুকু হতে পারবে কিংবা ব্যাশিংয়ের রিয়াকশনটা কীরকম হবে সেটা একদিকে, আরেকটা হচ্ছে গিয়ে মানে মূল রাজনীতি থেকে সরে গিয়ে এক ব্যক্তিকেন্দ্রিক কিংবা দেশকেন্দ্রিক রাজনীতি, এটি আসলে কতটুকু বাংলাদেশের মতো দেশে এখন যে পর্যায়ে আছে কতটুকু সুফল দেয়, এবং আপনিও তো মাঠে ঘাটে কাজ করেন, দেখেন আপনার অবজারভেশনটা কি? দেখেন, আমার অবজারভেশনটা হচ্ছে প্র্যাকটিশনের জায়গা থেকে আপনি বললেন না যে ডোনাল্ডো প্রতিবারে এলেই সব কিছু ছাপিয়ে যায়, যে অ্যাজ ইফ ডোনাল্ডো সর্ট অফ ম্যাসায়া, আমাদের পলিটিক্যাল ক্রাইসিস আছে, ক্রাইসিস সে ঠিকঠাক করে দিবে। তো এখানে রিয়েলিটি আর পারসেপশনের মধ্যে অনেক তফাৎ আছে। আমি যদি আরও খুব স্পষ্ট করে বলি, আমাদের নিশ্চয়ই সবার মনে আছে পাকিস্তানে যে রাজনৈতিক পট পরিবর্তন হলো, প্রধানমন্ত্রী ইমরান খান যে সরে গেলেন, তখন বলা হচ্ছিল এবং ইমরানের দল থেকে অভিযোগ ছিল যে ডোনাল্ডোর একটা হাত ছিল, পরে আমরা নানান খবরে সেটা দেখেছি। এখন পাকিস্তানে কী হলো বা মালদ্বীপে কী হলো বা শ্রীলঙ্কা কী হলো, প্রত্যেকটা জায়গার কিন্তু আলাদা আলাদা ডিনামিক্স আছে, যদিও আমরা একই অঞ্চলে বাস করি। বাংলাদেশ 50 বছরে যে জায়গায় দাঁড়িয়েছে, দেশ বিভাগের ব্রিটিশ চলে যাওয়ার পর ভারত পাকিস্তান হলো, আবার পাকিস্তান ভেঙে বাংলাদেশ হলো। তো প্রত্যেকটা দেশের আলাদা আলাদা ডিনামিক্স আছে। এখন পাকিস্তানে কী হলো সেটাকে যদি আমি ধরে নেই এবং ধরে নিয়ে বসেই থাকি যে আমাকে কেউ ক্ষমতায় বসিয়ে দিবে, যেটি আজকে বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুক যেটা বলছেন, বা মির্জা ফখরুলও বলেছিলেন যে তারা জনগণের ক্ষমতায়, জনগণের উপর বিশ্বাস করেন, অর্থাৎ মাঠের রাজনীতিতে বিশ্বাস করেন। যদি তাই হয় তাহলে আমরা কিন্তু আনফর্চুনেটলি, আমাকে যদি বলেন, আমি সেই 1/11-এর পলিটিক্যাল যে শিফট, আমাদের যে তখন একটা যে আপনার সেনা সমর্থিত সরকার এসছিল এবং আপনার একটা লম্বা সময় ধরে ছিল, তখনও যদি ফিরে যায়, এই যে বলা হচ্ছে যে ডোনাল্ড লু এসে ঠিক করে দিবেন বা ওয়েস্টার্নরা এসে ঠিক করে দেবেন, কেউ তো কারো ঠিক করেন। আমি যদি খুব প্রিসাইজলি 14 সালের কথা বলি, 14 জানুয়ারির ইলেকশন থেকে জুন পর্যন্ত এমন একটা অবস্থা ছিল, মনে হচ্ছিল একটা মিড টার্ম ইলেকশন হবে, এবং তারা বিবৃতি শর্ট অফ বোমশেল হচ্ছিল। কিন্তু 6 মাস পরে দেখলাম যে আমার আপনার সবাই নিশ্চয় মনে আছে যে আমরা বোধহয় দেরি করে ফেলছি, কেকের ভাগটা আমার চলে যাবে, তাহলে আমার এখন এঙ্গেজ থাকতে হবে। তো 18-তে কী হলো? আমি যদি 14-তে বিএনপির বর্জনের নির্বাচন হলো, 18-তে ফ্লজ আছে, এবার কি হলো? এবার তো বিএনপি ছিল না। এবং আরও ইন্টারেস্টিংলি, আমেরিকা থেকে এনডিআই এবং আইআরআই যখন আসে, আমরা নিজেরা আলাপ করছিলাম যে তার ম্যান্ডেট হবে এখানে ভায়োলেন্স হচ্ছে কিনা। ইলেকশনে ভায়োলেন্স হবে, খুব ভালো কথা, সাউথ এশিয়া, কিন্তু তার মানে তো আপনি একটা জায়গায় খুব সেট অফ প্রেজুডিস একটা মাইন্ডসেট নিয়ে আসছেন, এখানে ভায়োলেন্স হবে এবং ভায়োলেন্সের উপর ভর করে আপনি একটা রিপোর্ট তৈরি করবেন। তো কোনো ভায়োলেন্স হয়নি, অনিয়ম হয়েছে, বিএনপি যায়নি। তো ইলেকশন হয়ে গেছে, সরকার গঠিত হয়ে গেছে এবং সেই সরকারের সাথে এঙ্গেজ হয়ে যে আমাদের থাকতে হবে। একটু আগে
সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী যেটা বলছেন যে বাইডেনের চিঠিতে সেটার ইঙ্গিত ছিল। এবং যেহেতু ডোনাল্ড লু যুক্তরাষ্ট্র সরকারের একজন প্রতিনিধি, বাইডেনের চিঠির যে গতিধারা সেই অনুযায়ী কিন্তু সম্পর্কের গতিপথ কি হবে, নির্ধারিত নেক্সট হবে। ফেজ অফ অ্যাকশন কী হবে, ওগুলো নিয়ে কথা বলবেন। তাহলে কি এই প্রশ্ন আপনি করতেই পারেন, সুষ্ঠু নির্বাচন, মানবাধিকার, মত প্রকাশের স্বাধীনতা, সিভিল এবং পলিটিক্যাল লিবার্টি, যেটা ডেমোক্রেটদের কোর ফান্ডামেন্টাল ভ্যালুস অফ দ্য ফরেন পলিসি, এটা কি চলে গেল? এটা চলে যায়নি। তারা মনে করছে এগুলো সর্ট অফ থর্নি ইস্যু। এই ইস্যু যদি যতদিন আপনি সামনে আনবেন ততদিন কিন্তু বলটা আগাবে না। ফর এক্সাম্পল আমি একটা কথা বলি, ধরেন দক্ষিণ কোরিয়া আমাদের সাথে খুব ভালো সম্পর্ক। আমাদের এই রুমে যারা আমরা মনে আছে, নিশ্চয়ই মনে আছে, দক্ষিণ কোরিয়ার সাথে একটা থর্নি ইস্যুর মতো হয়ে যায় কেইপিজেডের ইস্যু। আপনি কোরিয়ান ইপিজেড নিয়ে যদি পুরো রিলেশনশিপের ডিনামিক্সটা ওভারশ্যাডো হয়ে যায়, তাহলে কিন্তু সম্পর্ক আগায় না। তো আমি জিনিসটাকে ওইভাবে দেখি। আর যে রাজনীতি যে কথাটা বলছিলেন, দেখুন রাজনীতি তো মানুষকে নিয়ে, এবং দেশটা আমাদের মানুষে জিনিসটা ঠিক করবে। যদি তাই হয়, তারা আমাদের বন্ধু সহযোগী হতে পারে, কিন্তু আপনার মাঠে যদি নিয়ন্ত্রণ না থাকে, বাইরে থেকে এসে আপনাকে কেউ বসিয়ে দিল, ঠিকঠাক করে দিল, এটা ভাবার কোনো কারণ নেই। আমি বিষয়টাকে এভাবে দেখছি। রাইট। জনাব শাহরিয়ার আলম, আজকে তো আপনি ছিলেন, কিছুক্ষণ আগে বৈঠকটা হয়েছে, একটা আলোচনা ঠিক আলোচনা না, একটা ইনফর্মাল সেশনে সেখানে আড্ডা হয়েছে, ডেফিনেটলি ডিনার হয়েছে। তো ইলেকশনের আগে যেরকম ছিল, ইলেকশনের পরে এটা তার প্রথম সফর, সেইখানে কি আপনি কোনো চেঞ্জ দেখেছেন তার বিহেভিয়ারে, কিংবা মনে হচ্ছে যে ঠিক আছে, হোয়াট এভার ইজ ডান, লেটস গো আহেড? দেখুন, এটা তো আসলে একটা ইনফর্মাল ইভিনিং ছিল আমাদের সাথে। Right. কথা হয়েছে, আড্ডা হয়েছে, ডিনার হয়েছে, এবং নির্বাচনে কয়েক মাস আগেও হয়েছে। রাইট। এবং সেখানেও তার যে ওয়ার্মথ ছিল বা যে কথাগুলি হয়েছে, তার সাথে আজকের কোনো পরিবর্তন আমি দেখিনি। বরঞ্চ এইটুকু ভাইব আছে যে উনি রিজিওনাল কোঅপারেশন নিয়ে, বিদ্যুৎ উৎপাদন, রিজিওনাল কান্ট্রিগুলির সাথে আপনারা জানেন যে ট্রাইল্যাটারাল, বাইল্যাটারাল বিভিন্ন ধরনের চুক্তি আমরা করেছি। মাননীয় প্রধানমন্ত্রী এই রিজিয়নের কানেক্টিভিটির ক্ষেত্রে লিড রোল প্লে করছেন। সার্কের কানেক্টিভিটি ফর্মুলা যখন মানে পাকিস্তানের অসহযোগিতার কারণে টিকলো না, টেবিল হলো না, মাননীয় প্রধানমন্ত্রী বিবিআইএন টেবিল করলেন। বিবিআইএনও আলোর মুখ দেখেনি, ভুটান একটু সময় নিচ্ছে, কিন্তু নেপালের সাথে, ভারতকে সাথে করে আমরা বিদ্যুৎ আমদানি শুরু করে দিয়েছি, খুব ক্ষুদ্র আকারে হলেও। আর বাইলেটারাল তো আরও অনেক অ্যাচিভমেন্টস আছে। এই বিষয়গুলিতে তাদের আগ্রহ, তিনি যদি একটু দেখেন, একটু ক্রিটিক্যালি যদি দেখেন, তিনি আজকে এসে কি করেছেন এবং কালকে তার এজেন্ডাতে রেগুলার বৈঠকের পাশাপাশি কি আছে। তিনি বাংলাদেশের ফুচকার প্রশংসা করেছেন, আরেকটি একটা খেলাধুলা বিষয়ক একটা এনগেজমেন্টের কথা রয়েছে। তারা প্রকাশ বা না বলা পর্যন্ত আমি বিস্তারিত বলাটা আমার ঠিক হবে না, এখানে বলছি না। তো অনেক লাইটার নোটে আবার একটা রিস্টার্ট, মানে একবারে প্রথম আসলে মানুষ যেগুলি করে সেগুলি উনি করছেন। তো এটা তো একটা পরিষ্কার বার্তা, এবং এটা আমার একটি বিষয়ের সাথেই তুলনা করতে পারি আমি, যদিও ইস্যুটা আরও অনেক ডিপ, এবং এটা একটা পার্মানেন্ট একটা রেখাপাত করেছে মার্কিন বাংলাদেশ সম্পর্কে। সেটি হলো যে মহান মুক্তিযুদ্ধে তাদের অবস্থান, এবং আপনার সিনেটর জন কেরি যখন সে দেশের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, সেক্রেটারি অফ স্টেট ছিলেন, তার বিদায়ী সফরের সময় তিনি ভিয়েতনাম এবং বাংলাদেশ সফর করেছিলেন। আপনার খেয়াল থাকার কথা, ইএমকে সেন্টারে তিনি একটা বক্তৃতা করেছিলেন। আমি তাকে নিয়ে বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত 32 নম্বরে স্মৃতি জাদুঘরে গিয়েছিলাম। সেখানকার কমেন্টস বুকে তিনি লিখেছিলেন, যে ভাষায় বলেছিলেন, এর আগে আমি কখনোই মার্কিন প্রশাসনের কোনো কর্তা ব্যক্তিকে ওই ভাষাগুলি ব্যবহার করতে দেখিনি। ইএমকে সেন্টারে উনি পরিষ্কার 71-এর রেফারেন্সটা তিনি টেনেছিলেন, ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজেই, বিং অ্যান অ্যাকমপ্লিশ ডিপ্লোম্যাট বলবো। এবং সেখানে একটা আভাস ছিল যে আমরা তো পাস্টটা আনডু করতে পারবো না, বাট হোয়াট ক্যান উই ডু গোয়িং ফরওয়ার্ড। তো সেরকম একটা ভাইব, যদিও তিনি ছিলেন সেক্রেটারি অফ স্টেট, ইনি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, কিন্তু এটা তো আর মুখ দিয়ে কেউ বলবেন না বা স্বীকার করবেন না যে আমরা যেটা করেছি এটা ভুল করেছি। এটা তো কেউ বলবে না, এটা কখনো বলে না। কিন্তু তার অ্যাকশনস, তাদের অ্যাক্টিভিটিসই বলবে তারা কোন দিকে নিয়ে যেতে চাচ্ছেন, এবং সেটা কালকেই বুঝতে পারবেন, দেখতে পারবেন। এবং তারা বলেছেনও এ পর্যন্ত যতটুকু কথা হয়েছে।
তবে এই ভিজিটগুলিকে খুব অতিরিক্ত বাড়তি গুরুত্ব দেওয়ারও কিছু নেই, বাট এটা আবার বলতে আমার জন্য এটা এইভাবে বলাটাও ঠিক নয়, কারণ এভরি ভিজিটার্স আর আওয়ার ফ্রেন্ডস অ্যান্ড আমরা অতিথিপরায়ণ জাতি। কিন্তু এই সফরগুলিকে একেবারে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, চেঞ্জ হয়ে যাবে, কিছু একটা হয়ে যাবে, তো এটা আসলে নিকট অতীতে নির্বাচনের আগে এই সফরগুলির সময় বিএনপি একটা ভাইব দেওয়ার চেষ্টা করেছিল যে এই অমুক তারিখে 10ই ডিসেম্বরে এটা হয়ে যাবে, অক্টোবরে এটা হয়ে যাবে, কালকে একজন মার্কিন প্রশাসন অমুক আসছেন, মানবাধিকারের অমুকে আসছেন, এসে এইসব করে দেবে, আমাদেরকে বসিয়ে দেবে, এরকম একটা মেসেজ কিন্তু তাদের গ্রাসরুটে দেওয়া হয়েছিল বলেই তাদের গ্রাসরুট চাঙ্গা হয়েছিল। আপনাদের যদি খেয়াল থাকে, বিএনপি প্রথম 3 বছর 4 বছর খুঁজে পাওয়া যায়নি, নির্বাচনী বছর এবং বিশেষ করে র্যাবের স্যাংশনের পর থেকে তারা একটু জেগে উঠেছিলেন। তো এটা যে একটা ফলস একটা প্রোপাগান্ডা বা একটা ভুল লক্ষ্য বা ভুল পথে ব্যবহার করে দলকে পরিচালনা করা, যেটার মূল্য দিতে হচ্ছে বিএনপিকে এবং তাদেরকে অনেক দিনই প্রায়শ্চিত্ত করতে হবে এই ভুলের, এই মাসুল তাদেরকে দিতেই হবে। কিন্তু আমরা বটম লাইন হলো যে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সুসম্পর্ক রেখে এগিয়ে যেতে চাই, কিন্তু এটা গিভ অ্যান্ড টেকের বেসিসেই হবে এবং আই টু আই হতে হবে কনভারসেশনগুলি, এবং সমান দেশের জন্য নিজস্ব, তারা তাদের দেশের ভালোর জন্য করবেন, আমরা আমাদের দেশের ভালোর জন্য করব, এবং কেউ কখনো কম পাবে বেশিও হবে, এখন মেপে মেপে সব কিছু হয় না, কিন্তু একটা ইকুইলিব্রিয়াম থাকতে হবে। এবং গ্রোয়িংলি বাংলাদেশের সাথে কেউই নেই, ওইভাবে বলবো না যে কোনো দেশ বাংলাদেশের অমঙ্গল চায় বা শত্রুপক্ষ আছে, কিন্তু গ্রোয়িং নাম্বার অফ কান্ট্রিজ যারা একটু আদারওয়েজ চিন্তা করতো সামনের দিনে, সেটাও ইতিমধ্যে প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে, সামনের দিনে এটাও থাকবে। রাইট, নিউ স্টার্টের কথা বলছেন রাহিদ, আপনার কাছে একটু ছোট্ট করে জানতে চাই, তারপর আমরা ব্রেকে যাবো, ব্রেক থেকে এসে আরও ডিটেল জানবো। সেটা হচ্ছে নিউ স্টার্টে কি হিউম্যান রাইটস, লেবার রাইটস ইজ ক্রিয়েটিং, মানে একটা নতুন করে কনসার্ন তৈরি করছে? না, আমি একটু আগে বলছিলাম যে সেই কথাটা বলছিলাম যে ইলেকশন, হিউম্যান রাইটস বা গভর্নেন্সের ইস্যুগুলো যখন থর্নি ইস্যু হিসেবে পারসিভড হচ্ছে এবং অনেকটা রিয়েলিটি, আমাদের যে দূরত্ব বলেন, তিক্ততা বলেন, এটা তো হয়েছে যে আমার ইলেকশন করব, আমাকে বারবার বলা হচ্ছে অবাধ সুষ্ঠু হতে হবে, এই পলিসি করতে হবে, অ্যাকশনে যাবে ইত্যাদি, ব্লা ব্লা ব্লা। আমি ভিসা পলিসি অনওয়ার্ডস বলছি, বাদ দিন র্যাবের স্যাংশন। তো ওটাতে একটা অস্বস্তি তৈরি করেছে, আমরা মানি বা না মানি, এটাই বাস্তবতা। তো এখন আমি যদি বাইডেনের চিঠির আপনি এক্স্যাক্ট ল্যাঙ্গুয়েজগুলো দেখেন, সেখানে বলছে রিজিওনাল এবং গ্লোবাল সিকিউরিটির কথা বলছেন, ইকোনমিক ডেভেলপমেন্ট বলছেন, ক্লাইমেট চেঞ্জ, এনার্জি, গ্লোবাল হেলথ, হিউম্যানিটেরিয়ান সাপোর্ট এবং ইন্দো প্যাসিফিকের কথা বলছেন। আমরা আজকে যখন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টার সাথে যে ডিনারটা হলো, উনি মূলত আমরা জানি যে বিজনেস কাউন্সিল হয়েছে, সেখানে ট্রেড ইনভেস্টমেন্টের কথা বলা হয়, এবং আমরা এটিও জানি কিছুদিন আগে ব্র্যান্ডন লিঞ্চ এসেছিলেন ইউএসটিআর হয়ে, তারপরে ইউএসআইটিসিতে একটা হিয়ারিং হচ্ছে আমাদের এক্সপোর্ট কম্পিটিটিভনেস কতটা দেশ আছে, বাংলাদেশ সহ 5টা দেশ। তো ট্রেড এবং ইনভেস্টমেন্টের জায়গায় শুধু আমেরিকা না, পুরো ওয়েস্টে কিন্তু লেবার একটা কোর ইস্যু। রাইট, এবং আমরা রানা প্লাজা মতো একটা ট্রেজিক ইনসিডেন্ট ইন্ডাস্ট্রিয়াল হিস্ট্রিতে আমাদের দেশে হয়েছিল এবং সেখান থেকে উত্তরণও হয়েছে। দেখেন, চ্যালেঞ্জের মুখে বললো যে বাংলাদেশ অনেক কিছু করে, রানা প্লাজা তার একটা ক্লাসিক এক্সাম্পল। আজকে গ্রিন ফ্যাক্টরির অনেকগুলো কিন্তু বাংলাদেশে আছে। তো আনফর্চুনেটলি যেই ইনভেস্টমেন্টটা আমার ফ্যাক্টরিতে হয়েছে, ওই ইন্ডাস্ট্রিতে হয়েছে, সেই পরিমাণ টাকা কি আমাদের প্রাইস ট্যাগটা সেভাবে বেড়েছে কিনা? আমরা তো গার্মেন্টস ইন্ডাস্ট্রির কথা বলি, লেদার ওয়ান অফ দ্য সেক্টর, সেটাতে রিভ্যাম্প করা আছে। তো আমি যখন ট্রেড, ইনভেস্টমেন্ট, ইন্ডাস্ট্রির কথা বলবো, আর্নিংয়ের কথা বলবো, অবভিয়াসলি লেবার একটা কোর ইস্যু। কাজেই হিউম্যান রাইটসের ব্রডার কনটেক্সটে যদি বলি, লেবার সামনের দিকে একটা বড় ইস্যু বলে আমি মনে করি। আমরা আইএলওতে একটা অ্যাকশন প্ল্যান নিয়ে করছি, এই লাস্ট যে রোড ম্যাপ নিয়ে, এবং ধরেন লেবার অ্যাকশন প্ল্যান রিসেন্টলি ইউএসটিআর এর সাথে কমার্স মিনিস্ট্রি যেটা, সেখানে দেওয়া হয়েছে, যেটা 11 পয়েন্টস আছে। তো এগুলো একটা আরেকটার সাথে রিলেটেড, সেই জায়গায় একটু বিরতি নিতে যেতে হচ্ছে, এসে আমরা বাকিগুলো আলোচনা করব। ইসমানী মির্জাপুর চা মুক্তবাকে এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন, ফিরছি একটু পর। ইসমানী মির্জাপুর চা মুক্তবাকে আপনাদের সকলকে আবারও একবার স্বাগত জানাচ্ছি। আছি আমি সাথে মোর্শেদ হাসিব এবং আমার সাথে দুজন অতিথি আছে, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব শাহরিয়ার আলম এবং আমার সাথে আছে রাহিদ এজাজ, বিশেষ প্রতিনিধি দৈনিক প্রথম আলো। আপনাদেরকে আরও একবার স্বাগত। রাহিদ এজাজ, আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম
যে চ্যালেঞ্জের জায়গাগুলো, বিশেষ করে শ্রম অধিকার এবং শ্রমটা আসলে অনেকগুলো জায়গায় লিঙ্ক করা, সেই জায়গায় বাংলাদেশ একটা কমিটমেন্ট করেছিল, সংসদে আইনও গেল, সেটা আবার ফেরত আসলো। তো সামনের দিনে এই জায়গাটা আমরা যখন আইএলও হিয়ারিংটা শুনছিলাম, আপনার স্পষ্ট খেয়াল আছে, আইএলও হিয়ারিংয়ে দুইটা অংশ ছিল। একটা অংশ হচ্ছে কি বাংলাদেশের প্রগ্রেসকে অনেকে স্বাগত জানিয়েছে 14টি দেশের উপরে, আরেকটা জায়গা ছিল যে শ্রম অধিকারের জায়গায় হ্যারাসমেন্টের জায়গাটা যখন আইনমন্ত্রী উত্তর দিচ্ছিলেন যে অনেক বেশি কেস সেন্ট্রিক হয়ে যাচ্ছে। তো এই চ্যালেঞ্জগুলো গভর্নমেন্ট কীভাবে মিট করছে, কিংবা আপনার কি মনে হয়, অবজারভেশনটা কি? না, একটা এটার সাথে প্রাসঙ্গিকভাবে আমি বলি, ধরা যাক আমার পরে সারিয়ে ভেবে আসলে উনিও যোগ করবে, যেমন র্যাবের স্যাংশনের পর আমরা কিন্তু যদি বলি মোর এঙ্গেজ ওয়েতে, মানে প্রথম কথা হচ্ছে র্যাবের যে স্যাংশনটা যে সময় হলো, আমরা যদি স্ট্যাটিস্টিক্স দেখি ওই সময় সেটা কিন্তু হওয়ার কথা না, খুব রিয়েলিস্টিকলি দেখি কার্ভটা কিন্তু নিচে নামছিল। তাহলে এটা তো 3 বছর আগেও হতে পারতো, তো 3 বছর পরে হলো কেন? আমি যেমন বলি জিএসপি, রানা প্লাজার ডিজাস্টারের পরপরে কিন্তু আমাদের জিএসপি সাসপেন্ড হলো, এরপরে কিন্তু ইন্ডাস্ট্রি রিভ্যাম্প করা হলো। তো রিভ্যাম্প করার পরও কিন্তু আমরা এখনও জিএসপি ফিরে পাইনি। যদিও এটা ঠিক যে আমাদের যে মার্কেট পেনিট্রেশন ইউএস মার্কেটে, সেটা জিএসপির জন্য খুব বিরাট কোনো ইম্প্যাক্ট ফেলে না, কিন্তু ইমেজের উপর তো সংকট তৈরি করে। তেমনিভাবে আপনি যখন বলছিলেন যে হিয়ারিংটা আমরা শুনছিলাম, আমরা আগে থেকে স্টোরিও করেছিলাম, তো একটা সর্ট অফ কালচারাল ওরিয়েন্টেশনের একটা ব্যাপার আছে। আপনি যে বললেন না কেস সেন্ট্রিক, হ্যারাসমেন্ট, এখন ধরেন ওই একটা লম্বা একটা লিগেসি রয়ে গেছে যে আমাদের এই হ্যান্ডেলিংগুলো ভালো না বলে আমরা যদি ফ্যাকচুয়ালি ভালো করলেও ওই পুরনো স্টিগমাটা যাচ্ছে না, এটাকে আমি এইভাবে দেখি 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আপনি যেটাকে চ্যালেঞ্জ বলছেন, দেখুন একটু আগে বলছিলাম, উনি আরও ভালো বলতে পারবেন, আপনি রানা প্লাজায় স্ট্রাকচারাল সেফটি করলেন, গ্রিন টেকনোলজি নিয়ে আসলেন, প্রচুর ইনভেস্টমেন্ট হলো। তো এরপরে কিন্তু আমরা সার্কুলার ইকোনমির কথা জানি, ওয়েস্ট যখন ওদিকে যাচ্ছে, একটা ডেনিম তৈরি করতে কি পরিমাণ পানি লাগবে, সুতাটার উৎসটা কি, শ্রমিককে আপনি কতখানি তার মৌলিক অধিকারগুলো পূরণ করছেন, সবগুলো কিন্তু ফ্যাক্টর আপনাকে মেনে চলতেই হবে। এখন আমার ইন্ডাস্ট্রি যদি এগিয়ে যায়, তাহলে তো আমি এটাকে বলবো কি, এই যে রানা প্লাজা দিয়ে আবার বারবার ফিরে আসছি, ওই চ্যালেঞ্জ তো আমি যদি উতরে যেতে পারি, তাহলে এই চ্যালেঞ্জগুলো আমি পারবো না কেন? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, দেখুন ওই যে রোডম্যাপের কথা বলছে আইএলওর সাথে, বা আমেরিকা যে লেবার অ্যাকশন প্ল্যানের কথা বলছে, এগুলোতে কিন্তু সিনক্রোনাইজ করা, কারণ আইএলওতে যেটা আছে তাহলে সেটা আমরা ইউরোপিয়ান ইউনিয়নের করার কথা, আমেরিকার সাথে করার কথা। কাজেই আমি মনে করি সামনের দিনে লেবারটা একটা বড় করে ফিচার করবে, আমার ধারণা, ব্রডার হিউম্যান রাইটস কনটেক্সে। কারণ ডেমোক্রেটদের যেই ফরেন পলিসি, সেখানে ভ্যালু বেস, গভর্নেন্স, হিউম্যান রাইটস, এগুলো কিন্তু থাকবেই। আবার অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশের সাথে তার এঙ্গেজমেন্টও রাখতেই হবে, অন্তত বাংলাদেশের জিও পলিটিক্যাল লোকেশনটা যেখানে, বাংলাদেশের ইকোনমিক স্ট্যাটাসটা যেখানে, এবং এই রিজনে যেভাবে স্টেবিলিটি আছে, এবং বাংলাদেশ একটা রেসপন্সিভ কান্ট্রি হিসেবে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার পপুলেশন, মার্কেট। তো সব মিলিয়ে এই এঙ্গেজমেন্টটা, শুধু আমরা আলোচনাটা যদি আমেরিকা করি, আমেরিকার বাইরে যদি আমরা দেখি, গত 5-7 বছরে আমাদের রিলেশনশিপটা মোর অর লেস, আমি যদি শি জিনপিংয়ের ওই সময় থেকে দেখেন, স্ট্র্যাটেজিক এলিভেশন হলো। জাপানের সাথে গত বছর হলো, প্রাইম মিনিস্টারের ভিজিটের মধ্যে দিয়ে অফিসিয়াল সিকিউরিটি কর্পোরেশনের অ্যাসিস্ট্যান্সের প্রথমবারের মতো বাংলাদেশকে অ্যাড করা হলো। এগুলো তো এমনি করা হয়নি। এবং ইন্টারন্যাশনাল রিলেশন, দেখুন হাসিব, এটা কিন্তু কোনো ভালোবাসা বা বন্ধুত্বের বিষয় না, এটা কিন্তু গিভ অ্যান্ড টেক, এবং জিও পলিটিক্সও তাই, কিন্তু পুরোপুরি স্বার্থকেন্দ্রিক। এখন বাংলাদেশে তার স্বার্থ আছে বলেই সে এঙ্গেজটা হচ্ছে। এখন আমার দিকে আমি সবসময় মনে করি, আমার গুরুত্বটা আজকে 20 বছর আগে ছিল না, এখন বেড়েছে। কোন কোন জায়গায় বেড়েছে, আমি কোথায় সেটা ট্যাপ করতে পারি। ফর এক্সাম্পল, ছোট একটা উদাহরণ দিয়ে আমি ছেড়ে দিব। আপনার নিশ্চয় মনে আছে, শ্রীলঙ্কায় যখন কমনওয়েলথ সামিট হবে, তখন শ্রীলঙ্কায় হবে কি হবে না হোস্ট কান্ট্রি হিসেবে অনেকের দ্বিধা ছিল, অনেকে আপত্তি করছিল। বাংলাদেশ কিন্তু হোল হার্টেডলি শ্রীলঙ্কাকে সাপোর্ট করেছিল কমনওয়েলথ সামিটের ভ্যানু হিসেবে। তো বাংলাদেশ শ্রীলঙ্কাকে যে ব্যাকআপটা দিল, সাপোর্টটা দিল, বিনিময়ে বাংলাদেশ কী পেল, এই যে গিভ অ্যান্ড টেকের ব্যাপারটা, এখানে বোধহয় আমাদের একটু কাজ করার আছে এবং ভাবার আছে। আসলে কি গিভ অ্যান্ড টেকে কাজ করার আছে, আপনার কি মনে হয়? না, অবশ্যই লেবার, কোনো সন্দেহ নেই, এটা একটা হিউম্যান রাইটস ইস্যু। বাংলাদেশ ইজ ওয়ার্ল্ডস সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্টার অফ এ হাইলি লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি, গার্মেন্টস। সেখানে এটা নিয়ে কাজ করতে হবে এবং অব্যাহত হবে কাজ হয়েছে। এই যে
রাস্তাঘাটের কথা বলি, বিদ্যুৎ বলি, ক্যাপাসিটি কম ছিল, এখন আস্তে আস্তে বাড়ছে, তারপরেও ট্রান্সমিশনের কারণে লোডশেডিং হচ্ছে। লেবার ইস্যুটাও কিন্তু তাই। একটা প্রাইভেট সেক্টরের ব্যবসায়ী যত কম খরচে পারা যায় ম্যাক্সিমাইজ করবেন তার প্রফিট, এটা তো বটম লাইন। তার মাঝে আসে সরকারি নিয়ম নীতি, বায়াররা যেটা বলবেন। সেই জায়গায় সরকারের দিক থেকে একটা ক্যাপাসিটি ইস্যু ছিল দীর্ঘদিনের, যেটা রানা প্লাজার পরই অ্যাড্রেস করা হয়েছে। এবং করতে করতে আমরা কিন্তু অনেক কিছু করেছি যেটা কেউ বলেনি করতে আমাদেরকে। এই যে 200-রও অধিক গ্রিন ফ্যাক্টরি, পৃথিবীর হাইয়েস্ট নাম্বার পাওয়া, এবং সেটিও ইনসিডেন্টলি মার্কিন স্ট্যান্ডার্ডের ভিত্তিতে করা হয়, লিড ইজ অ্যান আমেরিকান স্ট্যান্ডার্ড। সেখানেও কেউ বলেনি যে তোমার দেশে পৃথিবীর সেরা 10টার মধ্যে 7টা থাকতে হবে বা 200টা ফ্যাক্টরি, এবং কোনো কাস্টমার, কোনো বায়ার ফ্যাক্টরি গ্রিন করার জন্য অ্যাকসেন্স বেশিও দেন না। এটা তো রিকোয়ারমেন্টে ছিল না, কিন্তু আমরা করেছি। তো এটা একটা জার্নি, ওভার এ পিরিয়ড অফ টাইম এগুলি হবে। এবং মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশনা প্রাইভেট সেক্টরকে দেন, এই একই ইন্ডাস্ট্রি করোনার সময় যখন বন্ধ ছিল 500 কোটি টাকা লোন পেয়েছিল, যার কয়েকটা ফ্যাক্টরি হয়তো এখনও পরিশোধ করেনি, বেশিরভাগই করেছে আমরা যদি জানি। তো এত গভর্নমেন্ট ফ্রেন্ডলি একটা, ইন্ডাস্ট্রি ফ্রেন্ডলি বা প্রাইভেট সেক্টর ফ্রেন্ডলি, প্রো পিপুল, প্রো লেবার একটা গভর্নমেন্টের কাছ থেকে প্রত্যাশার জায়গাটা আছে বলেই আইএলও বলি, মার্কিন যুক্তরাষ্ট্র বলি, ইউরোপিয়ান ইউনিয়ন বলি, এই বৈঠক, একাধিক বৈঠকে আমার থাকার সুযোগ হয়েছিল, যেখানে আমরাও জানি যে এই পার্টিকুলার এরিয়াগুলিতে ইমপ্রুভ করা দরকার। এবং জেনেভাতে আইএলওর সাথে এই বিষয়টা একটা সিরিয়াস টার্নও নিয়ে ফেলেছিল 2 বছর আগে, যেটা ফাইনাল হিয়ারিংয়ে যে রোডম্যাপ আইনমন্ত্রী মহোদয় দিয়ে এসেছেন এবছরে, সেটা সামনের আইএলসি নভেম্বরে আশা করা যায় তখন এটা উইথড্র করা হবে। একটা সংখ্যা জায়গা তৈরি করা হয়েছিল, কারণ আমরা তার বেশিরভাগই রোডম্যাপে বলে দিয়েছি কবে হবে। আমি গত 5 মাস আমি অফিসিয়াল নই, কিন্তু একই জিনিস যখন ইউরোপে আমরা প্রেজেন্ট করি, মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেজেন্ট করি, আমাদের রোডম্যাপটার মেয়াদকাল ছিল 2025 পর্যন্ত। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাশা বা চাওয়া ছিল যে আমরা সেপারেট একটা মেকানিজমে যাই তাদের সাথে, এবং 2025-এর আরও আগে আমরা এটা করি। তো 2025 তো 2025, আলোচনা শুরুর পরে অলরেডি আমরা 2024-এর মে মাসে চলে এসেছি। তার মানে তো খুব বেশি দিন বাকি নেই, পুরো সময়টুকুও যদি ধরে নিই তাহলে 18-19 মাস বাকি আছে। তো যে কাজটা রাষ্ট্র হিসাবে আমরা করতে পারিনি অনেক দিন, 5 দশক, সেটার জন্য তো 19 মাস খুব বড় সময় নয়। তো এটা একটা এই যে ডিপার আন্ডারস্ট্যান্ডিং, এবং অনেকে বলেছিলেন যে না, বিএনপির লবিস্ট না, এই দেশের লেবার সংকটের কারণে বা বিভিন্ন সমস্যার কারণে আমাদের পণ্য কি হতে পারে, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশ্নের জবাব দিলে তাদের চোখের দিকে তাকালে বাংলাদেশের আরএমজি ইন্ডাস্ট্রির উপরে খড়গ নেমে আসতে পারে। তো আমরা কি দেখলাম, এই যে কিছুদিন আগে যে রিভিউটা হলো, এটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। মার্কিন যুক্তরাষ্ট্র খেয়াল করেছে যে পৃথিবীর এই গুরুত্বপূর্ণ এই কয়টা দেশ থেকেই বেশিরভাগ পণ্য আসছে, তাহলে এই দেশগুলি নিয়ে একটা রিভিউ করি। দিস ইজ পিওরলি অ্যান ইন্টারনাল মেকানিজম। সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের আমদানিকারক এবং খুচরা বিক্রেতা, রিটেলার যারা মালগুলি কিনছেন বাংলাদেশ থেকে বা পৃথিবীর অন্যান্য দেশ থেকে, তারাই বাংলাদেশের পক্ষে সাফাই গিয়েছেন। যে কারণ ওই যে ইন্টারডিপেন্ডেন্সি, আমরা যে শুধু সস্তায় তৈরি করি তা না, আমরা এমন অনেক কিছু পারি যেটা আর অনেক দেশ পারে না। আইএলওর মানে প্রোডাক্ট সাপ্লায়ারের তালিকাতে অনেক দেশ আছে যারা আইএলওর কনভেনশনকে র্যাটিফাই পর্যন্ত করেনি। আই ক্যানট নেম দোজ কান্ট্রিজ, কিন্তু আপনারা জানেন বা ইনফর্মড দর্শক যারা আছেন তারা জানবেন। তো সেই জায়গায় মার্কিন যুক্তরাষ্ট্র তো এটা কমফোর্ট পাচ্ছে যে, আমার অভিজ্ঞতা আছে, আমি নাম উল্লেখ করে বলতে চাই না, খুবই গুরুত্বপূর্ণ, যিনি এসছেন খুব সেন্সিটিভ জিনিস নিয়ে ডিল করেন, তিনি বলছেন যে তোমাদের সাথে এনগেজড হওয়া যায়, কথা বলা যায়। কিন্তু এই নেবারহুডে অনেক দেশ আছে যারা এই বিষয়গুলিতে এনগেজড হতে চান না, কাজ করা তো দূরের কথা। তা আমরা তো শুনছি কথা, আমরা তো ওই যে সবসময় একটা কথা বলতাম, আপনারাও এটা পিক করেন, রেসপন্সিবল অ্যান্ড রেসপন্সিভ। আমরা তো এই বিশ্ব সম্প্রদায়েরই সদস্য, আমরা তো আর আইসোলেটেড হয়ে এগিয়ে নিয়ে যেতে পারবো না, 17 কোটি মানুষকে সোনার বাংলা উপহার দিতে পারবো না। বিশ্ব ব্যবস্থার অপ্রিয় জিনিসগুলোকেও মেনে নিয়ে কষ্ট হলেও সেগুলি বাস্তবায়ন করতে হবে, এবং একটা প্রো পিপুল, প্রো বিজনেস একটা সরকারি পারে, সেটা গণতান্ত্রিক সরকারি সেটা পারে, তাহলে লাঠির বা বন্দুকের ভয় দিয়ে। এখানে একটু জাস্ট ছোট্ট করে ইন্টারাপ্ট করতে চাই, মানে এই কমফোর্টেবল জায়গায় আনকমফোর্টেবল সিচুয়েশন তখনই তৈরি হতো যখন তারা সুষ্ঠু নির্বাচনের কথা বলতো। নো, যারা
যখন তারা বাউন্ডারি ক্রস করতেন। এটা তো পুরনো এই প্রসঙ্গ, আপনি তাদেরকেও বোধহয় টেনে ওই টেরিটরিতে আনতে পারবেন না। তাদেরকে যদি গিয়ে প্রশ্ন করেন নির্বাচনের আগে, এটা তারা কিন্তু এড়িয়ে যাবেন। তা আমি এইটুকুই বলি, এই কমফোর্টেবল প্র্যাকটিসটা চালু রাখার জন্য তো একটা মানে সুনির্বাচন জরুরি। চোখে চোখ রাখতে হবে, কথা বলতে হবে, এনগেজ থাকতে হবে। এই যে লেবার ইস্যুর ইমপ্রুভমেন্ট, পেন্ডিং হিউম্যান রাইটস ইস্যু, এগুলি থাকবে, কিন্তু প্যারালালি সম্পর্ক এগিয়ে যেতে পারে। এগুলির কারণে যে সম্পর্ক থেমে যাবে এরকম কোনো অবস্থা বা বাস্তবতা পৃথিবীর কোনো দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে তাহলে নেই। অনেকগুলো কথা এসছে যে ক্ষমতা তারা আমেরিকা বদলায় দিবে, একে বদলায় ওকে বসায় দিবে, এই আলোচনাগুলো কেন? এই আলোচনাগুলি করারও যুক্তি আছে কিছুটা, কারণ আমরা তো দেখেছি যে তাদের কিছু কিছু রাজনীতিবিদ যাদের বিরুদ্ধে ভয়াবহ তথ্য প্রমাণ সহ অভিযোগ রয়েছে, অবৈধ অর্থনৈতিক লেনদেনের তদন্ত যাদের বিরুদ্ধে হয়েছে এবং বাস্তবতাও পাওয়া গেছে, এবং তাদেরকে আংশিক শাস্তিও দেওয়া হয়েছে বা অনেক শাস্তি দেওয়া হয়েছে, সেই সব মানুষের কাছে ধর্ণা দিয়ে গিয়ে বিএনপি বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য সেসব দেশের সিনেটর কংগ্রেসম্যানকে এক জায়গায় করার চেষ্টা করেছেন। আবার আরেকটা ইস্যু তো রয়েই গেছে, হুইচ ইজ অ্যান এম্বারাসমেন্ট ফর আস, যাকে নিয়ে আমরা গর্ব করতে পারতাম। এই মানুষগুলিও তাদের অবৈধ কর্মকাণ্ড পরবর্তীতে এসে আইনের মুখোমুখি হয়ে বলছেন মানুষ মাত্র তো ভুল হতেই পারে, কিন্তু ভুলের কি অল্প পাপে বড় শাস্তি হয়ে যাচ্ছে নাকি তার। এরকম মানুষগুলিও তো অনেক বড় বড় প্রাক্তন 20 জন বর্তমান 20 জনকে নিয়ে নিউ ইয়র্ক টাইমসের পাতা ভরে বিজ্ঞাপন দিয়ে আমার বিরুদ্ধে যেন কিছু করা না হয়। তো এগুলি তো আছে আনফর্চুনেটলি, এবং এগুলি তো একজনকেই টার্গেট করে, সেটা হলো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে। এবং দ্য পারসন হু হ্যাজ ডেলিভার্ড দ্য মোস্ট অফ দ্য গুড থিংস দ্যাট হ্যাজ হ্যাপেন ইন প্রো লিবারেটেড ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ, অর অল, মানে মোস্ট না বলে অল বলাই যায় 75 পরবর্তী বঙ্গবন্ধুর জীবনকালের ওই সময়টুকু বাদ দিয়ে। তো সেখানে তার নেতৃত্বকে যখন চ্যালেঞ্জ করা হবে বা তাকে আমরা দলীয়ভাবে হুমকি মনে করব, তখন তো আমরা কাউকে ছেড়ে কথা বলবো না। সো দ্যাটস অলসো রিয়েলিটি। আপনি কি তাই মনে করেন? এটা কি ক্ষমতাসীনদেরকে হুমকি দিচ্ছিল, তাদেরকে আসন থেকে সরা দিবে? না, একটা তো টেনশন নিয়ে হয়তো না তুললেই আমি ডক্টর নোবেল লরেটের প্রসঙ্গটা আনতাম। আমি যদি, আপনি তো নির্বাচনের কথা বললেন, এটা শুরুটা আরও পিছনে, আপনার নিশ্চয় মনে আছে 11-12 ওই অনওয়ার্ডস, তখন থেকে জিনিসটা শুরু। গ্রামীণ ব্যাংকের ইনফ্যাক্ট বড় করে ফিচার করলো গ্রামীণ ব্যাংকের যে চেঞ্জ ওভারটা হলো, এবং তার আমরা যখন গ্রামীণ ব্যাংক নিয়ে ডক্টর ইউনুসের কথা বলি, আমাদের ভুলে গেলে চলবে না ক্লিন্টন দম্পতি, তাদের ব্যক্তিগত বন্ধু, এবং তারা কিছু বাউন্ডারি ক্রস করেছে, লাইন ক্রস করেছে, যে প্রসঙ্গগুলো আনলো আমি সেটা রিপিট করতে চাই না। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আপনি ওই পলিটিক্স আরেকটু ব্রডার করে বলতে চাই, দেখুন এই যে থর্নি ইস্যু, মানে ডাইভারজেন্ট অফ ভিউস, এগুলো যেমন আছে, গালাগালি আছে রাজনীতির মাঠে। এই যে ডোনাল্ড লু আসবেন, আমরা জানি যে এটা খুব রুটিন একটা ভিজিট, এটা এমন না যে ডোনাল্ড লু এসে ঠিকঠাক অনেক কিছু করে দিল, বা এটা কিন্তু ইভেন আইএলওর যে রোড ম্যাপ অ্যাকশন প্ল্যান, এটার সাথে কিন্তু ডোনাল্ড লুর ভিজিটটা ওরকম না, ওইটা কিন্তু অনেক মানে টাইম ফ্রেম করা। ডোনাল্ডের ভিজিটটা ওরকম না, রেগুলার একটা অনগোয়িং প্রসেসের মধ্যে এটা। যেমন গতবার উনি নিজে একবার এসছেন, উজরা জায়ার সঙ্গে এসছেন, ভিক্টোরিয়া নুল্যান্ডের সঙ্গে এসছেন। তো একা একা এলেই যেন মনে হয় অ্যাজ ইফ ডোনাল্ড লু সব ঠিকঠাক করে দিল, বিষয়টা তো তা না। কিন্তু আমি একটা জিনিস বলি, এই যে যত গালাগালি বলি রাজনীতির মাঠে, কিন্তু এই 15 বছরের 9 থেকে শুরু করে আজকে 24 আমরা এসে গেছি, আমেরিকার সাথে যে এঙ্গেজমেন্টটা আছে, আজকে দেখুন পার্টনারশিপ ডায়ালগ হচ্ছে, সিকিউরিটি ডায়ালগ হচ্ছে, মিলিটারি ডায়ালগ হচ্ছে, ডিফেন্স হচ্ছে, টিকফা হয়েছে। তো সম্পর্ক যদি খারাপ হয় এগুলো কিভাবে হলো? বল তো রোল করেই যাচ্ছে। তাহলে আমরা এই প্রশ্ন আসে, তার মানে আমার ইন্টারনাল অডিয়েন্সকে অ্যাপিস করার জন্য বা তাদের অ্যাট্রাক্ট করার জন্য আমি তাকে গালবন্ধ করছি, গালিগালাজ করছি, আবার তার সাথে এঙ্গেজও আছে। অ্যাট দ্য সেম টাইম আমেরিকাও তাই, কিন্তু আমেরিকাও বাংলাদেশের সাথে এত রাইটস ইস্যু নিয়ে কথা বলছে, গভর্নেন্স নিয়ে কথা বলছে, কিন্তু সে তো ডিসএঙ্গেজ না। এবং চিঠিটাই কিন্তু তার একটা অ্যাম্পল এক্সাম্পল যে সে ইন্দো প্যাসিফিক এই রিজনে বাংলাদেশকে বেশি করে চায়। আরেকটা জিনিস আমি তখন বলতে ভুলে গেছি, লেবার বা আরএমজি বা আমার এক্সপোর্ট নিয়ে কটনের ফিউমিগেশনের মতো একটা ডিসিশন অনেক দিন ধরে পেন্ডিং ছিল। এটা একটা মেজর ডিসিশন, একটা মেজর ডিসিশন দিয়েছি। এই ছাড় দেওয়ার ফলে দেখুন আমার ইন্ডাস্ট্রিতে ধাক্কা লাগলে কিন্তু তার কটন ফিউমিগেশনের কনটেক্সটে ফিগারটা আপনি ভালো করে বলতে পারবেন, খুব বেশ কয়েক বিলিয়ন ডলারের। তাহলে এই জায়গাতে সে করার আগে কিন্তু 5 বার ভাববে, সে যদি এখানে হাত দেয় তার নিজের ইন্টারেস্টে সে আঘাত এসে লাগবে। তো ওই জায়গাতে আমি মনে করি কি
যে বাউন্ডারি বা লাইন ক্রস করার বিষয়গুলো যেন আছে, এবং এটাও ভাবতে হবে যে ইন্টারন্যাশনাল রিলেশন যেমন দেনা পাওনা, তেমনি টুলগুলো। হিউম্যান রাইটসের কথা আপনি বলছেন, হিউম্যান রাইটসের কথা বড় করে তারা এখানে বলছে। আমি আজকে কলম্বিয়া সহ আমেরিকার যে ক্যাম্পাসগুলোতে হচ্ছে, হাউ দে ট্যাকেল দোজ প্রোটেস্ট, হোয়াটস হ্যাপেন ইন দ্য ওয়েস্ট ব্যাঙ্ক অ্যান্ড গাজা, রাইট। তাহলে হিউম্যান রাইটস কোথায় গেল? তার মানে দেখবে হিউম্যান রাইটসটা সর্ট অফ আপনি একটা টুল হিসেবে ইউজ করছেন। এই যে আপনার ভ্যালু বেস যে ফরেন পলিসিটা, তো এই জিনিসগুলো আমি তো মনে করি কাউন্টার করার সময় আমাদের এই জিনিসগুলো সামনে আনা উচিত। ইলেকশন নিয়ে, পলিটিক্স নিয়ে কী করলো, আমার ইলেকশন আমি তো আমার মতো করে করতে পারি। এখন আমি মানি বা না মানি, ভিসা পলিসির পরে এটা শারীরিকভাবে ঠিক নিশ্চয়ই স্বীকার করবেন, ভিসা পলিসি এক ধরনের অস্বস্তি, টেনশন তৈরি করেছিল। তখন কিন্তু বিএনপি, আমি আনটিল অক্টোবরের ওই এপিসোডের আগে মোটামুটি স্মুথলি প্রোগ্রামগুলো কিন্তু বিএনপি করতে পারতো, এটা সত্যি কথা। মানে তাদের জন্য একটা স্পেস তৈরি করে দিয়েছিল, যেটা অক্টোবরে চলে গেল। এই পয়েন্টে আমি প্রশ্নটা করতে চাই যে এই যে ভিসা পলিসি হইলো কিংবা র্যাবের স্যাংশন দেওয়া হলো, এরপরে র্যাব এক্সট্রা জুডিশিয়াল কিলিং বন্ধ করেই দিল, কিংবা এই জন্য কোনো অভিযোগ নাই, ভিসা পলিসির পরে অপোজিশন খুব ফ্রিলি মুভমেন্ট করতে পারতেছে। এই স্পেসগুলাই বা আমরা আমেরিকাকে কেন দিচ্ছি এই হার্ড ডিসিশনে যাওয়ার জন্য? স্পেস আমরা কেন দিতে যাব? আমরা একটা কথা আবার স্মরণ করে দিতে হয় যে আমেরিকার স্যাংশনের পরেই মানে কিলিং বন্ধ হয়ে গেছে আপনার বাসায়, ইটস নট দ্যাট। র্যাব অ্যাজ ইউজুয়াল তার দায়িত্ব পালন করছেন। এখন যে কোনো এই স্যাংশনের পরে তৎকালীন যিনি সেক্রেটারি অফ স্টেটের পরে যার অবস্থান, ওয়েন্ডি শারম্যান, সিনিয়র মোস্ট ডিপ্লোম্যাট ইন স্টেট ডিপার্টমেন্ট, তার সাথে দীর্ঘক্ষণ বৈঠক হয়েছিল। তারা যেটা বলেছিলেন যে আমি তাদের দেশে ব্ল্যাক রাইটস মুভমেন্ট, এই বিষয়গুলো আপনারা জানেন সবই, তাদের দেশে যখন এসব জায়গায় কালার্ড মানুষকে পুলিশের দ্বারা বাড়তি নির্যাতনের শিকার হতে হচ্ছে মনে হয়েছে, এবং প্রমাণও পাওয়া গেছে, আপনারা ফ্লয়েড কেসটা সকলে জানি। তারা যেটা বলেছিলেন এবং স্বীকার করেছিলেন যে আমাদের দেশেও আইনশৃঙ্খলা বাহিনীর দ্বারা নিয়মের ব্যত্যয় ঘটে, কিন্তু তারপরে কি হচ্ছে এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তো যেটা আমরা করেছিলাম যে র্যাবের স্যাংশনের পরেও র্যাবের উপরে, র্যাবের দায়িত্বরত কর্মকর্তা বা সদস্যদের উপরে আক্রমণ হয়েছে, তারা পাল্টা গুলি ছুঁড়েছেন, একজন দাগি আসামি সে মৃত্যুবরণ করেছে, আহত হয়েছে, পরে মৃত্যুবরণ করেছে। এগুলিতে আমরা একটা প্রসিডিউরাল চেঞ্জ এনেছিলাম, এবং আমি ডিল করেছিলাম নারায়ণগঞ্জের একটা কেস ইন পার্টিকুলার, এবং সেখানে তাদের একটা প্রত্যাশা ছিল আমরা যেন এটা মিডিয়াতে বলি। এখন দ্য ফানি থিং ইজ, আমি নিজেও আপনাদেরকে একাধিকবার অনুরোধ করেছিলাম যে আপনাদের কোনো বাড়তি জানার আছে কিনা, এবং এই রিপোর্টটা কিন্তু অ্যাভেলেবল অ্যান্ড উই আর হ্যাপি টু মেক ইট পাবলিক। আপনারা যারা দেখতে চাইবেন, আপনাদের দিক থেকে কোনো আগ্রহ ছিল না। তো এই যে একটা হোলিস্টিক অ্যাপ্রোচ, আমি কিন্তু পরিষ্কার মনে আছে আমার। তো সেখানে না, এটা 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 জার্নি, ইটস এ জার্নি। সবার কাজেই ম্যাচুরিটি, ট্রান্সপারেন্সি। তো আর ওই যে বাড়তি যেটা হয়েছে, আমরা তো বলেছি যে আমরা এটা কোর্টে চ্যালেঞ্জ করেছি, বাট আমি এখনও প্রত্যাশা করব, এবং এটা এখন আমি আরও মুক্ত গলাতেই বলতে পারি, সেটা হলো যে ইট উইল ডু লট অফ গুড ফর ইউনাইটেড স্টেটস যদি তারা স্বতঃপ্রণোদিত হয়ে র্যাবের উপরে স্যাংশনটা তুলে নেন। আদারওয়াইজ আদালতে গেলে তারা কিছুটা এম্বারাসড হবেন, কারণ আমাদের যে প্রিপারেশন, দ্য লাস্ট যখন আমি এগুলি রিভিউ করেছি, সেখানে আইন প্রয়োগকারী, আইন কর্মকর্তা যাদেরকে আমরা নিয়োগ করেছি বা লয়ার যাদেরকে নিয়োগ করেছি, তারা খুবই আত্মবিশ্বাসী যে এই স্যাংশনটি উঠে যাবে বা অন্তত কোর্টের রায় আমাদের পক্ষে আসবে। তো আশা করি এটা তারা আর্লি রিয়ালাইজ করে আর্লি একটা স্টেপস নেবেন, তাহলে ক্রেডিটটা যেন অন্তত আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসনকে দিতে পারি। আর ওই যে রাজনৈতিক, ইট ওয়াজ অ্যান ইম্যাচিওর অ্যাপ্রোচ। ইফ আমি মানে কোনো ডিপ্লোম্যাটকে সিঙ্গেল আউট করে বলতে চাই না, তাদের বাড়তি দৌড়ঝাঁপ তো তখন আমরা দেখেছি। একটা খুব সেন্সিটিভ দিনে আপনি সেই কাজগুলি না করে আপনি যে অ্যাপারেন্টলি একটা সময়ে জ্বালাও পোড়ায়ের মানে প্রচুর মানুষের জীবন হত্যা করে নিয়ে, আপনার এই স্টুডিও থেকে বেশি দূরে নয় সেই জায়গাটি, সেখানে সফর করেন এবং উইদাউট টেকিং মাচ প্রিপারেশন বা প্রি অ্যারেঞ্জমেন্ট, সেখানে গিয়ে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করে সেটা নিয়ে বাংলাদেশ সরকারকে বিব্রত করা, এগুলি
স্বীকার করুক বা না করুক, খুব স্পেসিফিকলি কোন ঘটনার কথা বলছেন? আমি স্পেসিফিক্যালি বলছি বিএনপির একজন সন্ত্রাসী যে নিখোঁজ রয়েছে, তার বাসায় তার পরিবারকে সমবেদনা জানাতে বা জানতে তাদের কর্মকর্তারা গিয়েছিলেন। তো এই কাজগুলি দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নিয়ে যায় না কখনো, নিয়ে যেতে পারে না কখনো। এবং এই কারণেই ওই মাঝে মাঝে একটা লম্বা জার্নি, তো সব কিছুই তো লম্বা জার্নি, কিছু ছেদ পড়ে। এটা আমাদের কাছে তারা স্বীকার করবেন না, বাট আই এম শিওর দ্য অ্যাডমিনিস্ট্রেশন উইল অর দে হ্যাভ টেকেন নেসেসারি প্রিকশনারি মেজার্স, এভাবে বলতে পারি আমি। এবং সেটার আভাস, সেটার লক্ষণ আপনার যদি খেয়াল থাকে, নির্বাচনের তফসিল যখন ঘোষণা হয়ে যায়, আমি কিন্তু আপনার সাথেও এসেছিলাম সম্ভবত, বা আরও একাধিক সাথে গিয়ে আমি বলেছিলাম যে নির্বাচনের তফসিল হয়ে গেছে, আপনারা গত 6 মাসে বা 1 বছরে যে কথাবার্তা ডিপ্লোম্যাটিক কমিউনিটি থেকে শুনেছেন, আপনার সামনের দিন আর শুনতে পাবেন না। কারণ আমরা তাদেরকে ব্যাখ্যা করেছিলাম, যাই করে থাকি বা যে অ্যারেঞ্জমেন্টেই করে থাকি, যেটা আপনি শুরুর দিকে একটা প্রশ্ন করেছিলেন, কিন্তু সেটা তো অনেক বিস্তর। সেটা তো আমার কখনো সুযোগ থাকলে আমার জীবনের অভিজ্ঞতার আলোকে মানে লিখে যায় না কিছু স্মৃতি কথা, সেটার এলিমেন্ট হতে পারে, বাট অ্যাক্টিভ লাইফে এগুলি বলার মতো বিষয় নয়। কিন্তু সেখানে ব্যত্যয় হয়েছে, বেশ কিছু ব্যত্যয় আছে। এবং যখন আমরা পারসেপশন, আমরা না চাইলেও আমার কনস্টিটিউয়েন্ট, আমার দলের, আমি তো এইভাবে উদাহরণ দিয়ে বলেছি, আমি ক্ষুদ্র একটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সেখানে আমার সাধারণ সম্পাদক আমাকে প্রশ্ন করেছে যে ভাই, মার্কিন যুক্তরাষ্ট্র কেন আপনাদের বিরুদ্ধে? আমি কোথায় বিরুদ্ধে, তুমি কোথায় দেখলাম? না, ওই যে টিভিতে বলে, সব দেখে, বিএনপি লাফায়, ব্যাপারটা কি? তো এটা হলো পারসেপশন আমার দলের একজন নেতার। তো সেক্ষেত্রে তাদের মোরাল হাই রাখার জন্য তো আমাকে একটা ন্যারেটিভ তৈরি করতে হয় ডোমেস্টিক অডিয়েন্সের কাছে। সেখানে গিয়েই কিছু সমস্যা সৃষ্টি হয়ে যায়, যেটা আংশিক কিছুটা হয়তো ডোনাল্ড সফর নিয়েও আপনারা করেছেন বা আপনারাও এটার অংশ হয়েছে। এটা কিন্তু একটা মজার বিষয় যে ইউএস পার্সোনালিটিস কিংবা ইউএস হ্যাজ বিকাম মানে বাংলাদেশের ডোমেস্টিক, মানে কিন্তু এটা কিন্তু থেমে যাওয়ার কথা। এই নির্বাচনের পরে যে যে হাইপটা ক্রিয়েট করা হয়েছিল, এটাতে তো এই নির্বাচনে বাংলাদেশের জনগণই এটাতে পানি ঢেলে দিয়েছে। মানে না, বিষয়টা তো ধরেন মানে সব জায়গা থেকে নানান ধরনের অভিযোগ থাকে, সবই ঠিক আছে, বুঝলাম। ঠিক আছে, সামনের চ্যালেঞ্জ থাকবে, আপনারা এগিয়ে নিয়ে যাবেন। না, আমরা যেটা চাই বাস্তবতার নিরিখে অবশ্যই সেই কাজগুলি করব যেটা আমার দেশের লাভ আছে, যেখানে আমার দেশের মানুষের ভবিষ্যতের জন্য যেটা লাভবান হবে। আন্তর্জাতিক সম্প্রদায়ের অংশ হিসেবে যে কাজটি করার জন্য আমরা বিভিন্ন ইউএন এবং ইন্টারন্যাশনাল চার্টার র্যাটিফাই করেছি, অনুস্বাক্ষর করেছি, সেগুলি পূর্ণ বাস্তবায়ন তো আমরা করবই। সোনার বাংলা ততদিনেই তো না তৈরি হবে না যতদিন না পর্যন্ত আমরা এগুলি করতে পারবো, কারণ সকল দেশের সহযোগিতার প্রয়োজন আছে। বাংলাদেশের অপরচুনিটি, আজকে আমি রিটুইট করেছি, আজকে অ্যাজ উই স্পিক টুডে 2024 বাংলাদেশের অর্থনীতি পৃথিবীর 34তম বৃহত্তম অর্থনীতি। বৃহত্তমটাই তো সবচেয়ে, একবারে আমি এটাও বলে নিচ্ছি ডিসক্লেমার, যে ওইটাই তো একমাত্র অ্যাকমপ্লিশমেন্ট হওয়ার কথা না। ইনইকুয়ালিটি সম্পূর্ণ দূর হয়ে যাওয়া, প্রতিটি বাড়িতে পানি থাকবে, খাদ্য থাকবে, ক্রয় ক্ষমতার মধ্যে থাকতে হবে, এসব তো সব কিছু আছে। কিন্তু এই সরকারের মেয়াদকালের শেষ নাগাদ 2029 সালে সেই স্ট্যাটিস্টিক্সে লেখা আছে বাংলাদেশ উইল বিকাম 23rd লার্জেস্ট, পৃথিবীর 23তম বৃহৎ অর্থনীতি। ওখানেই তো মানে বুঝি আমরা সকলেই যে আরও কত গুরুত্বপূর্ণ হবে বাংলাদেশ আগামী 4 বছর বা 5 বছর। সেক্ষেত্রে সরকারেরও প্রস্তুত রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর অভিজ্ঞতাকে নিয়ে তো আর কেউ প্রশ্ন করতে পারবেন না, এবং তার ডেলিভারি নিয়েও কেউ প্রশ্ন করতে পারবেন না। ইটস এ ম্যাটার অফ টাইম অনলি, যেখানে 2024 সাল নাগাদ পৃথিবীর 23তম বৃহৎ অর্থনীতির দেশ হচ্ছে বাংলাদেশ। সেখানে তো পৃথিবীর সকল দেশই বাংলাদেশের সাথে এনগেজড হতে চাইবেন, এবং এই এনগেজমেন্টের প্রস্তুতি আমাদের আছে, কর্মপরিকল্পনা আমাদের আছে, সময়ের সাথে সাথে এটা বাস্তবায়ন হবে। জনাব রাহিদ ইজাজ, আমাদের হাতে আসলে খুব বেশি সময় নেই, আপনার কাছ থেকে একটু জানতে চাই যে অম্লমধুর এই সম্পর্ক হয়তো চলতেই থাকবে। এখন যতটা সত্যিকার অর্থে ক্ষমতাসীনরা আমেরিকার প্রতি সফট কিংবা ওয়েস্টার্নদের প্রতি সফট, যারা নানান ধরনের সমালোচনা করে থাকে, নির্বাচন আসলে এই চেহারাটা চেঞ্জ হয়ে যাবে, এটাই স্বাভাবিক, এটা তাদের রাজনীতির অংশ। আবার তারাও এক ধরনের হার্ড জায়গায় চলে যায় যে আমি যেহেতু তোমার উন্নয়ন সহযোগী, আমি তো এগুলো দেখতে চাইতেই পারি, এই জায়গাটা চলতেই থাকবে। কিন্তু এই দুই দেশের সম্পর্কের মধ্যে তৃতীয় কোনো দেশের আবির্ভাব কি আপনি দেখতে পাচ্ছেন কিনা? বিশেষ করে চীনের একটা দূর থেকে এক ধরনের খোঁচাখুচির কথা বলা হয়ে থাকে। চীনও চায় বাংলাদেশকে, আমেরিকাও চায় বাংলাদেশকে। এক প্রেমিকা তো দুই প্রেমিকের হইতে পারে না, কিংবা অ্যাডজাস্টমেন্টটা কিভাবে হইতে পারে? না, এটা হতে পারবে না কেন? আপনি যদি বলেন, আপনি মনে আছে নিশ্চয়ই,
2016-তে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যখন এসলো, মানে হিস্ট্রি একটা ভিজিট, এবং তার পরপরে আপনার নিশ্চয় মনে আছে দুইটা সাবমেরিন ডেলিভারি হয়েছিল। রাইট। এই সাবমেরিন কিন্তু 13 সালে কিনা, এটা নিয়ে এত উত্তেজনা এত টেনশনের কোনো কারণ নেই। তার পরপরে আমি ব্যাক টু ব্যাক দেখলাম ইন্ডিয়ার দাদেন ডিফেন্স মিনিস্টার মনোহর পারিকার এসেছিলেন, যেটি মারা যান, এবং 17তে তো ভিজিটটা হলো, ডিফেন্সের এমওইউ হলো। দেখেন প্রত্যেকটা, আমি একটু আগে যেমন পাকিস্তানের উদাহরণ দিলাম, আমেরিকার সাথে রিলেশনশিপের ডিনামিক্স চীনের সাথে ডিনামিক্সের সাথে মিলবে না, আর ইন্ডিয়া তো মিলবেন না। আমার 71, তার লিগেসি, কালচার, ব্লাড সব মিলেমিশে একাকার। এবং চায়নারটায় স্ট্র্যাটেজিক হলেই কিন্তু আমরা এখানে বুঝি এখানে ডিফেন্স এলিমেন্ট থাকবেই, সেই হিউম্যান সিকিউরিটি বলুন, কনভেনশনাল সিকিউরিটি বলুন, এটাতে কোনো সন্দেহ নেই, খুব পরিষ্কার। তো ইন্ডিয়ার সাথে রিলেশনশিপটা আমি যেভাবে দেখি, এটা বিয়ন্ড স্ট্র্যাটেজিক, এটা কারোর সাথে তুলনীয় নয়। এখন আপনি চায়নার সাথে বলতে আসছেন, বাংলাদেশের অর্থনীতি যে জায়গায় যাচ্ছে আজকের হিসেবে, আপনি বলছেন শাহরিয়ার ভাই যে 34 নম্বর তম, তাহলে অর্থাৎ আমি তো আগাচ্ছি, আমি আগালে আমার ইনফ্রাস্ট্রাকচার লাগবে, ইনভেস্টমেন্ট লাগবে নানান জায়গাতে, তাই না? আপনার নিশ্চয় মনে আছে 3 দিন আগে ফরেন সেক্রেটারি তার ইন্ডিয়ান কাউন্টার পার্টের সাথে মিটিংয়ে বলছিলেন মাতাবাড়িটাকে একটা বিয়ন্ড দ্য রিজন আমরা দেখতে পারি কিনা কানেক্টিভিটির হাব হিসাবে। তাহলে শুধু এটা বাংলাদেশ জাপানের মধ্যে থাকবে না, এটা ইন্ডিয়ার নর্থ ইস্টার্ন স্টেট হবে, নেপাল ভুটানের সাথে বলেনি বলে সে কথাটা বিয়ন্ড রিজন বলি, এটা বলাই বাহুল্য। তো সেই জায়গাতে চীনের সাথে আমি বিআরআই করেছি বলে আমেরিকার সাথে সম্পর্কটা খারাপ হয়ে যাবে, নট লাইক দ্যাট। আমি কার সাথে কইটুকু যাব, একটু আগে যেটা বলছিলাম, আমার লিভারেজটাকে খুব কনটেক্সচুয়ালি টাইম অনুযায়ী ব্যবহার করা, সেই জায়গাতে মনে রাখতে হবে। আর ছোট্ট করে শেষ করি, এখানে দেখুন লেবার বলুন, হিউম্যান রাইটস বলুন, গভর্নেন্স বলুন, এটা থাকবেই, ওর মতো করে বলবেই। আমি খালি ইলেকশনের সেন্ট্রিক আছে, এই 2011 এই গ্রামীণের চেঞ্জ ওভার পর থেকে প্রফেসর ইউনুসের ইস্যু যে ফিচার করলো, এটা কিন্তু বন্ধ হয়নি, এটা রেগুলার বেসিসে আছে। সেটা তাদের কাগজে বিশিষ্টজনরা বিজ্ঞাপন বলুন, চিঠি বলুন, এটা চলবে। কাজে আমাকে আমার মতো করে, আমি সবসময় যেটা শুরুতে বলেছিলাম, আমার মতো করে দেখতে হবে। আমি যদি রানা প্লাজার চ্যালেঞ্জ দেখতে পারি, পলিটিক্সটা আমার মাঠের দখল রাখা, তাহলে মানুষের উপর ভরসা করতে হবে। অসংখ্য ধন্যবাদ। আলোচনা আসলে আরো করতে পারলে ভালো হতো, কারণ আলোচনা আসলে শেষ হওয়ার নয়। এই আলোচনা আজকে এখানে শেষ করছি, পরবর্তী হয়তো অন্য কোনো শোতে আপনাদের নিয়ে বাকিটুকু শেষ করব। দর্শক, আজকে এখানে শেষ করছি, দেখা হবে কালকে কিংবা পরশু। ভালো থাকুন, সুস্থ থাকুন।